ধন্যবাদ। আমাদের আজকের ক্লাসের বিষয় আমরা জানি, ইতিহাস ক্লাসের পরে আমাদের আরেকটা ক্লাস হয়, সেটা হচ্ছে আমাদের শিল্প মাধ্যম বিষয়। মাধ্যম, আর এই শিল্প মাধ্যমের মধ্যে আজকে আমরা জানবো তত্ত্বীয় এবং ব্যবহারিকটা একসাথে করবো, কারণ এমন একটা ব্যাপার যে মানে তত্ত্বীয় এবং ব্যবহারিক ব্যাপারটা যদি একসাথে শেখানো হয় তাহলে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়। যে আমরা তত্ত্বীয় ব্যাপারে যেমন আমাদের আজকে বিষয় হচ্ছে যে পেন্সিল ড্রয়িং ও স্কেচ। পেন্সিল ড্রয়িং ও স্কেচ। আপনারা এমন ভাবার ব্যাপার না, পেন্সিল ড্রয়িং ও স্কেচ আবার শিল্প মাধ্যম। আসলে এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত শিল্পকর্মের মধ্যে এই ড্রয়িং স্কেচও আছে। আপনি পাবলো পিকাসো বা বিভিন্ন বড় বড় শিল্পী জয়নুল আবেদিনের যেমন দুর্ভিক্ষের যে ছবিগুলি, এগুলি কিন্তু সবগুলি ড্রয়িং এর উপরে। এগুলি কত উন্নত শিল্পকর্ম আপনারা জানেন। তাহলে এই ড্রয়িং একটা বিশাল ব্যাপার। এই ড্রয়িং এবং স্কেচ করতে আমাদের তাহলে এটা শিল্প মাধ্যম। আমি আগেই বলেছি এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে মাধ্যম। লেখাটা আসে, মাধ্যম লেখাটা আসছে, মাধ্যম লেখাটা দেখা যাচ্ছে। স্যার একটু বিজি আছে, পরে ফোন দিব। না, ওটা এখনো চেঞ্জ হয়নি, এটা আগের মতো, পরে কথা বলবো। স্যার মাইক্রোফোনটা একটু লাগান। শোনা গেছে? শোনা যায়নি এতক্ষণ কথা? সমস্যা নেই তো, ঠিক আছে। আর ক্লাস তো মাত্র শুরু হয়েছে। হ্যাঁ, যাই হোক, আজকের আমাদের বিষয় হচ্ছে যে আমি বলতেছিলাম এই মাধ্যম লেখাটা আসছে কিনা। যা কতটুকু যাবো না, তবু আজকের মাধ্যম হচ্ছে যে এটা। আর মাধ্যমের ক্ষেত্রে আমরা কি বলেছি আগে, উপকরণ। উপকরণ কি কি লাগবে এই মাধ্যমের জন্য? উপকরণ কি কি লাগবে এখানের জন্য? উপকরণ কি কি লাগবে? প্রথমে আমার লাগবে একটা বোর্ড, যেটা বোর্ডটা নিয়ে একটা বোর্ড লাগবে। এই বোর্ড, বোর্ড লাগবে। তারপর লাগবে বোর্ডের সাথে লাগানো ক্লিপ। এটা অফ করেন। তারপর লাগবে বোর্ডের সাথে লাগানো ক্লিপ। ক্লিপ লাগবে। এটার সাথে কি লাগাতে হবে? এটার সাথে কাগজ লাগাতে হবে, কাগজ। তাহলে কাগজ লাগবে, কাগজ বা কাটিস পেপার বা যে কোনো পেপার। ড্রয়িংয়ের জন্য কাটিস পেপারই ভালো। কাটিস পেপার তো আমি বলেছি যে কাটিস পেপার ড্রয়িং এবং স্কেচ দোনোটার জন্য। সাদা কাগজ ড্রয়িং, যেমন ড্রয়িংয়ের জন্য হচ্ছে সাদা কাগজ, সাদা পোস্টার পেপার। পোস্টার পেপার কেন বলছি? পোস্টার পেপার বলছি এই কারণে যে পোস্টার পেপারটা একটু মোটা হয় এটার মধ্যে, কারণ আপনি ড্রয়িং করবেন, মুছবেন, বেশি পাতলা কাগজ হলে এটা নষ্ট হয়ে যাবে। আর সাইজও বড়, 20 ইঞ্চি 30। পোস্টার পেপার লাগবে 20 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি। পোস্টার পেপারের সাইজ এটা। তা আপনারা এত বড় বোর্ড তো নেবেন, আপনারা এটাকে অর্ধেক করে ব্যবহার করবেন, ভাঁজ করে বোর্ডের সাথে লাগিয়ে দিবেন কাগজটা। তাইলে আমরা বোর্ড নিলাম, ক্লিপ নিলাম, কাগজটা লাগালাম। লাগানোর পরে আপনার লাগবে পেন্সিল লাগবে, পেন্সিল লাগবে,
4B 6B 6B আপনারা ব্যবহার 4B ও 2B এই দুটো সফট, বি যত হবে তত সফট পেন্সিল। পেন্সিলের মধ্যে দেখবেন পেন্সিলের গোড়ায় নিচের দিকে পিছনের দিকে লেখা থাকবে 4B 2B 6B এগুলি লেখা থাকবে, আর এইচ লেখা থাকে 2H 3H 4H। এইচ যত বাড়বে, আর সাধারণ মধ্যম মানের পেন্সিল যেগুলি আমরা সাধারণত ব্যবহার করে বাচ্চারা লেখালেখির কাজে ব্যবহার করে, জ্যামিতি বক্সের সাথে ব্যবহার করে, এগুলো হচ্ছে এইচবি পেন্সিল। ওই পেন্সিলগুলো হচ্ছে এইচবি পেন্সিল। মাঝখানে হচ্ছে এইচবি পেন্সিল, মাঝখানে হচ্ছে এইচবি। এইচবি থেকে এদিকে যত যাবে, এইচবি থেকে এখানে হচ্ছে শক্ত আর হচ্ছে নরম পেন্সিল। তো শক্ত হচ্ছে এই 1B, এগুলি পাওয়া যায় না, 2B পাওয়া যায়, 2B 4B 6B এই জিনিসগুলো হচ্ছে নরম পেন্সিল। আর শক্ত পেন্সিল কি 2H 4H 6H। এগুলি সাধারণত যারা আর্কিটেকচারাল ডিজাইন করে খুব হালকা দাগ দিতে হয়, চাপ দিলে হঠাৎ চাপ দিলেও দাগটা গাঢ় হবে না, তারা এইচ পেন্সিলগুলি ব্যবহার করে, এবং এগুলি ব্যবহার করলে সহজে দাগটা গাঢ় হয় না, আবার মুছতে হয় না। এই জন্য হালকা দাগ দেওয়ার জন্য যারা রাস্তায় বিভিন্ন ডিজাইন করে, আপনারা দেখেছেন ড্রাফটিং করে, এদের জন্য এইচ পেন্সিলগুলি হচ্ছে ভালো ড্রাফটিং। আর এটা হচ্ছে ড্রয়িং, এগুলি ড্রয়িংয়ের জন্য ব্যবহার করা, এগুলি ড্রাফটিংয়ের জন্য ব্যবহার করা, এটা জানার জন্য। তাহলে আমাদের শিল্প মাধ্যম হচ্ছে আজকে ড্রয়িং এবং স্কেচ মাধ্যম। উপকরণ লাগছে আমার বোর্ড, পেন্সিল এগুলি লাগছে, তারপর ইরেজার লাগবে, আর লাগবে ইরেজার। ইরেজার আপনারা বুঝেন, ইরেজারটা আপনারা বুঝেন, ইরেজার হচ্ছে রাবার, যেটাকে আমরা রাবার বলি, মুছার জন্য। সাধারণত আর্টিস্টিকভাবে কাজ করতে গেলে এখানে মুছোমুছির কোনো ব্যাপার নেই। আপনি একটা দাগ দিয়েছেন, ভুল হালকা করে দাগ দিয়েছেন, ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি আবার হালকা করতে, যেটা আপনি অ্যাকুরেট মনে করবেন তখন ওই দাগটাকে গাঢ় করবেন। এটা হচ্ছে নিয়ম, এটা আমি পরে আপনাদেরকে বলছি যে উপকরণ, এই উপকরণের জিনিসগুলি আপনার লাগবে। তাহলে আমার ড্রয়িং অ্যান্ড স্কেচ মাধ্যমের জন্য কি কি উপকরণ লাগছে? বোর্ড লাগছে, ক্লিপ লাগছে, কাগজ লাগছে, পোস্টার পেপার লাগছে, আর স্কেচের জন্য লাগছে কার্টিস পেপার। স্কেচের জন্য লাগছে কার্টিস পেপার। স্কেচ করার জন্য লাগবে কার্টিস পেপার, ড্রয়িং করার জন্য সাদা পোস্টার পেপার, আর স্কেচ করার জন্য কার্টিস পেপার। কার্টিস পেপার তো সাদাই হয়, সেটা গত ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়েছি, কোনটা কার্টিস পেপার বলে, কোনটাকে পোস্টার পেপার বলে, এই জিনিসগুলি আমি দেখিয়েছি। কার্টিস পেপারটা দেখাতে পেরেছি, পোস্টার পেপার তো বাসায়, আবার পোস্টার পেপারের মধ্যে রঙিন পোস্টার পেপারও পাওয়া যায়, যেমন হলুদ, লাল, নীল। ওগুলির মধ্যে সাদা পোস্টার পেপার যেটা, সেটা ব্যবহার করবেন। হলুদটা ব্যবহার করা যায় সুন্দরের জন্য, বাচ্চাদেরকে আকর্ষণ করানোর জন্য। কিছু একটা ড্রয়িং দেখাচ্ছেন আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে বা হোয়াইট বোর্ডের মধ্যে, হলুদ পেপারটা লিখে বা বাসা থেকে ড্রয়িং করে এনেছেন, এগুলি আপনি দেখানোর জন্য এগুলি দেখানো যেতে পারে। তো এই হচ্ছে আপনার উপকরণ, এগুলি আমার লাগবে। তাহলে আমার ড্রয়িং এবং স্কেচ এবং ড্রয়িং এই মাধ্যম করতে আমার কি কি উপকরণ লাগছে? আমার উপকরণ লাগছে ক্লিপ, বোর্ড, তারপরে আপনারা অবশ্যই বাসায় সবাই একটা 1 হাত 1.5 হাত, মানে 2 ফুট বাই 1.5 ফুট একটা বোর্ড তৈরি করে ফেলবেন, আর 3-4টা ক্লিপ কিনবেন। কালো রকম কতগুলি ক্লিপ পাওয়া যায়, এরকম সাধারণ অর্ডিনারি ক্লিপ না, এগুলি একটু হার্ড হয়। এই কালো রকম কতগুলি ক্লিপ পাওয়া যায়, এটা এরকম এরকম থাকে, এই ক্লিপগুলি কিনবেন। এগুলি আবার এখান দিয়ে এসে এই লাগানো থাকে। ক্লিপগুলি কিনে রাখবেন যাতে আপনারা কাগজটা লাগাতে পারেন। এটা লাগানোর পরে আপনারা, ক্লিপ লাগানোর পরে আপনারা বোর্ডের মধ্যে সুন্দর করে ফ্রি হ্যান্ডে, ওই আপনাদেরকে ভিডিও দিয়েছি না কিভাবে হাত চালাতে হয়, সে ফ্রি হ্যান্ডে হাত চালিয়ে চালিয়ে কাজ করতে হবে। তাহলে উপকরণ কি কি লাগলো গেল আমার। উপকরণের পরে আমার আসলো, এটা কিন্তু আমাদের তত্ত্বীয় ক্লাস, এই জন্য আমি এখন তেমন কিছু ড্রয়িং করে দেখাচ্ছি না, সেটা পরে আপনাদেরকে বা এরপরে যদি একটু সময় থাকে
5-10 মিনিট একটুখানি কাজ করব আমরা। এখন আপাতত আমরা তত্ত্বীয়ভাবে শিখি। তাহলে উপকরণের মধ্যে আমরা পেন্সিলে স্কেচ করতে গেলে আমার কি কি উপকরণ, ওগুলি তো বললাম। উপকরণের করণ কৌশল, এরপর হচ্ছে করণ কৌশল। আপনি যদি ব্যবহারিকটা নাই জানেন, তারপর আপনার কাজ করতে গেলে আলাদা অভিজ্ঞতা। ডাক্তারি পাস করতে গেলে আপনি প্রথমে তো ইন্টার্নি যখন যায় তখন তারা ব্যবহারিক দেখে, কোন রোগীর কি রোগ, এটা কি অবস্থায় আছে, সেই হাসপাতাল ঘুরে ঘুরে প্রফেসররা দেখায়। এর আগে তো তারা শুধু পড়তেই থাকে মানুষের দৈহিক গঠন, তার কি ধরনের রোগ হচ্ছে, কি হচ্ছে। এই যে আমরাও এখন এগুলি আমরা পড়ছি, আমার একটা ধারণা হচ্ছে, তারপরে আমি তার উপর ভিত্তি করে ব্যবহারিক ক্লাস করব। তাহলে করণ কৌশল, এই করণ কৌশলটা কি হবে, আমি প্রথমে বোর্ডের সাথে কাগজ লাগাবো। কাগজ সেটিং, বোর্ডে কাগজ সেটিং আমি চলতি ভাষায় বলে ফেলছি, কারণ অনেক ক্ষেত্রে বাংলা শব্দ ব্যবহার করা। কাগজটা আমি সেটিং করলাম এইভাবে করে, বোর্ডে কাগজ সেটিং করে নিয়ে আমি যে বস্তুটাকে আঁকবো সেই বস্তুটাকে দেখব, সেই বস্তুটাকে ভালো করে অবজার্ভ করব। টেবিলে রাখা বস্তুর উপরে অবজারভেশনের বাংলা কি হবে, মানে আমি খুব মনোযোগের সাথে দেখব, মনোযোগের সাথে লক্ষ্য করব। একটা কাচের গ্লাস রাখলাম, একটা কাপ প্লেট রাখলাম, এটা রাখার পর আমি খুব মনোযোগ দিয়ে দেখছি যেটা কেমন। তাহলে বস্তু পর্যবেক্ষণ, 2 নম্বর হচ্ছে বস্তু পর্যবেক্ষণ। মানে এটা কিসের, এটা কি কাঁচের নাকি এটা একটা কি বলে, একটা গ্লাস রাখলাম আমি, এখন গ্লাসটা কি কাঁচের গ্লাস রেখেছি, না সিরামিক্সের গ্লাস রেখেছি, নাকি একটা স্টেনলেস স্টিলের গ্লাস রেখেছি, নাকি একটা পিতলের গ্লাস রেখেছি। আমি কিন্তু আঁকার পরে, ড্রয়িং এবং পেন্সিল দিয়ে আঁকার পরে, রং পেন্সিল ছাড়া শুধু সাদা কালোতেও কিন্তু বুঝিয়ে দেওয়া যায় যে এটা ট্রান্সপারেন্ট, এটা কাঁচ, এটা কাঁচের গ্লাস। আবার ড্রয়িং এটাও বুঝিয়ে দেওয়া যায়, ড্রয়িং এবং স্কেচ করে এটাও বুঝিয়ে দেওয়া যায় না এটা সিরামিক্সের তৈরি। আবার এটাও বুঝিয়ে দেওয়া যায় যে না এটা হচ্ছে স্টেনলেস স্টিল বা সিলভারের তৈরি গ্লাস। যেমন আমরা তাহলে পর্যবেক্ষণ করলাম এটা কিসের, এই জিনিসটা কি দিয়ে তৈরি। এগুলি কিন্তু না থাকলে হাওয়ার উপরে, স্যার একটা গ্লাস এঁকেন তো, স্যারে বাইরে ক্লাসে গেলে এইভাবে করে একটা গ্লাস এঁকে দিল, এটা কি হইলো না হইলো, গ্লাসটা কি, এটা তো আমি গ্লাসটা এরকম হয় আকার, এটা একটা আকারের জন্য আমার ঠিকই আছে, কিন্তু যখনই আমি এটাকে পর্যবেক্ষণ করে ঠিকমতো আঁকতে যাব তখন কিন্তু এই জিনিসগুলো দেখার ব্যাপারে। যেমন ধরেন একটা গ্লাস, এই একটা গ্লাস আমি এই বোর্ডে আঁকছি, এটা কিন্তু বোর্ডে আঁকার ব্যাপার না, আমি বোর্ডে আঁকছি যাতে আপনারা দেখতে পারেন ভালো করে। যেমন একটা গ্লাস পাশ থেকে দেখলে এরকম দেখা যাচ্ছে মুখটা, আমি অনেকগুলি দাগ দিচ্ছি তার মধ্যে যেমন একটা গ্লাস। তারপর আমি এভাবে করে নিয়ে এই গ্লাসের উপর দিকে একটু মোটা থাকে, নিচের দিকে একটু চিকন হয়, আমি এটাকে এইভাবে দিচ্ছি। এটা একটা গ্লাস আঁকলাম, এটা কিন্তু ট্রান্সপারেন্ট না মানে তাহলে এটা কি বোঝা যাচ্ছে এই জিনিসটা, এটা যেহেতু ট্রান্সপারেন্ট না, একটা লাইন দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এই গ্লাসটা হয় সিরামিক্সের তৈরি, না হয় এই গ্লাসটা হয় সিরামিক্সের তৈরি, না হয় স্টেনলেস স্টিলের, না হয় সিলভারের। ঠিক আছে, এখন এই গ্লাসটা যদি স্টেনলেস স্টিল বা সিলভারের হয় তাহলে এটা সিলভার, এটা হচ্ছে ড্রয়িং হওয়ার পরে যেমন আমার আমি দেখলাম যে এই দিক থেকে হয়তো আলো আসছে, এদিক থেকে আলো আসছে, এদিক থেকে আলো আসছে। তাই আলো আসার পর আমি ভালো করে আমি কিন্তু মুখস্থ কিছু করবো না, আমি গ্লাসটা দেখে আঁকবো। আমি গ্লাসটা দেখে, এখন আপনারা যদি সবাই থাকতেন, ব্যবহারিক ক্লাসগুলি আমাদের কেমন হবে, এই জন্য প্রিপারেশন থাকা দরকার। আমাদের ব্যবহারিক ক্লাসের একটা প্রিপারেশন দরকার, আপনারা বোর্ড নিয়ে আসতে হবে,
আপনারা বোর্ড নিয়ে না আসলেও ছোটো হার্ড ক্লিপবোর্ড আছে, এগুলি আনবেন। এগুলিকে আমরা তখন আর ক্লাসরুম এরকম হবে না, তখন একটু গোল করে বসে এভাবে করে বসা হবে, এখানে একটা জিনিস রাখা হবে, সেটা দেখে দেখে আঁকতে হবে। অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা এগুলো আঁকতে হবে। আমরা তো সারাদিন আঁকতাম, তা আপনাদের ক্লাস তো সেরকম হবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। ওইটা হচ্ছে ব্যবহারিক ক্লাস। ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের সাথে কথা হবে, কারটা ভালো হচ্ছে, কারটা খারাপ হচ্ছে, তারটা কেন খারাপ ভালো না, কারটা অবজারভেশনের অভাব আছে, কারটাতে অবজারভেশনের অভাব নাই, এই জিনিসগুলি আমরা ইন্টারাকশন করব। ওইটাই হচ্ছে ব্যবহারিক ক্লাস। আর এই জন্য আপনাদেরকে বলছি, যেহেতু এখন লকডাউন, আপনাদের ঘরে বসে আছেন, আপনারা বাইরে যাওয়ার অসুবিধা হচ্ছে, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমরা যেভাবে বলছি সেভাবে কাজ করুন, এবং বিভিন্ন ওই যে আমাদের গ্রুপের মধ্যে দিচ্ছেন খুব ভালো, এইভাবে করে দেন, কিন্তু মুখস্থ ছবি এঁকে দিবেন না, হাতি ঘোড়া আঁকার কোনো দরকার নেই। আমাকে একটা ভালো কাপ প্লেট এঁকে দেখান, আমাকে একটা কাচের গ্লাস এঁকে দেখান, আমাকে একটা সিলভারের গ্লাস এঁকে দেখান, আমাকে একটা ফুল এঁকে দেখান, একটা জবা ফুল যেটার মধ্যে ড্রয়িং বেশি আছে। গাঁদা ফুল টান্দা ফুল ড্রয়িংয়ে ভর্তি, এগুলো দরকার নেই। আমার বালিশেরও সারা কিরম করে ফুল আঁকে সেটা আঁকার দরকার নেই। আমি বাস্তবিক চাই, আমরা এখন বাস্তব শিক্ষা নিচ্ছি, আমরা অনুশীলন করছি, কারণ আমরা বাচ্চাদেরকে শেখাবো। আমি বাচ্চাদেরকে কি শেখাবো? বাস্তবটা শেখাবো। তাহলে এইভাবে করে আমি যখন, আপনার ডিফারেন্সটা কীরকম হবে এটা ভালো করে খেয়াল করেন। এইভাবে দেওয়ার পরে আপনি এটাতে দেখলেন যে এটা যেহেতু সিলভারের গ্লাস, এটা যদি সিরামিক্সের হয়, এখানে এক ধরনের শেড থাকবে, এদিক থেকে রোদ আলো না, তাহলে এদিকে এক ধরনের শেড থাকবে, এদিকে এক ধরনের শেড থাকবে, এদিকটা কালো হয়ে যাবে, কালো। সিরামিক্সের, বা যদি এখন আপনার আরও ভালোভাবে ড্রয়িং করে আপনি যখন, যেটা ট্রান্সপারেন্ট নয়, এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, যেহেতু সিরামিক্সের, বা এটা হচ্ছে যে এই স্টেনলেস স্টিলের গ্লাস, তখন স্টেনলেস স্টিলের গ্লাস হলে এই সমস্ত জায়গায় একটু শেড টেড থাকে, এগুলিতে একটু শেড পড়ে, সিরামিক্সে কম পড়ে, এখানেও হালকা একটু টোন থাকবে, এখানে হালকা টোন থাকবে। এইভাবে করে করলে একটা ভাব তৈরি হয়ে, যে দিক থেকে আলো পড়েছে, এটা একটা সিরামিক্সের গ্লাস। আমি আপনারা কিভাবে অনুশীলন করবে সেটা দেখানোর জন্য এটা করছি। কিন্তু এখন এটা যদি সিরামিক্সের গ্লাস না হয়, যদি কাঁচের গ্লাস হয়, এবং এটার মধ্যে একটু পানি আছে অর্ধেক, এটার মধ্যে যদি কোনো পানি থাকে, এটা তো দেখা যাবে না, বাইরে থেকে দেখা যাবে, যেহেতু ট্রান্সপারেন্ট নয়। এটা স্টেনলেস স্টিলের গ্লাস, বা এটা হচ্ছে সিরামিক্সের গ্লাস, তাহলে এটা ট্রান্সপারেন্ট, এটার ভিতর কি আছে বোঝা যাচ্ছে না। এটা যদি ভর্তি থাকে তাহলে এখানে বোঝা যায়, এখানে একটুখানি দেওয়া যেতে পারে পানি আছে, সেটা অন্য জিনিস। আর এটা যদি ভর্তি না থাকে, অর্ধেক থাকে, এতটুকু থাকে, তাহলে বোঝা যাবে না। তো যাই হোক, এই হচ্ছে সিরামিক। এরপরে আমরা যদি এটাকে যদি মনে করি যে না, এটা সিরামিক্সের গ্লাস নয়, এটা ট্রান্সপারেন্ট কাচের গ্লাস, আমরা যদি মনে করি যে এটা সিরামিক্সের গ্লাস নয়, এটা ট্রান্সপারেন্ট কাচের গ্লাস, তো ট্রান্সপারেন্ট হলে কি হবে? কাচের গ্লাসের আমরা জানি এই সাইজটা একই রকম হলো, সাইজটা একই হলো, নিচে আগের মতোই হলো, কিন্তু আমরা জানি নিচের দিকে কাঁচটা একটু মোটা থাকে, তাহলে নিচের দিকে কাঁচটা একটু মোটা থাকলো, এই মোটা অংশটা দিকে চলে আসলো, কোথাও একটু ডার্ক দেখা যায়, কোথাও একটু লাইট দেখা যায়। এই ড্রয়িংয়ের আদর্শ ড্রয়িং কি? আদর্শ ড্রয়িং যেই পাশটাতে এই আমি হাতটা রাখলাম, এদিক থেকে এটা আলো আসছে, আমার এই হাতের এখান দিয়ে হালকা লাইন, এখান দিয়ে গাঢ় লাইন, এটি হচ্ছে আদর্শ ড্রয়িং। তারপরে আপনারা এইভাবে করে নিয়ে এখানে দুটো লাইন, আর একটা হচ্ছে যে পিছনের দিকে যে কাজটা, যে নিচের দিকে যে একটা তলা নিয়ে আছে, এটা কিন্তু একটা দাগ হালকা দেখা যাবে। আর যদি পানি থাকে অর্ধেক গ্লাস, এই পানিরও একটা আভা এখানে উপরের অংশে একটা দেখা যাবে। তারপরে এদিকে দেখা যাবে যে একটুখানি কাচের একটুখানি দেখা যাচ্ছে, একটু আলো পড়েছে, এদিকে হঠাৎ করে একটু অন্ধকার দেখা যাচ্ছে। তারপরে এই লাইনকে ছেদ করে এদিকে এসে দেখা যাচ্ছে একটা লাইট দেখা যাচ্ছে। কাচের গ্লাসের এই জিনিসগুলি খেয়াল করবেন। একটা গ্লাস একটু মুখস্থ, আমি তো দেখে মুখস্থ করে, আমরা আঁকতে আঁকতে মুখস্থ হয়েছে যে একটা কাচের গ্লাস রাখলে এরকম দেখা যায়। আপনারাও দেখে ওটাকে মেমোরিতে রাখবেন, তাহলে যখন একটা কাচের গ্লাস রিয়েলিস্টিক, এই রিয়েলিটি এমনি যদি আপনি এইভাবে করে একটা এঁকে রাখেন, এটা গ্লাসে মজা, বাচ্চারা মজা পাবে না, আপনি যত ডিটেইল বুঝতে পারবেন। আর এই কাচের গ্লাসে বেশি টোন থাকবে না, লাইট তো ট্রান্সপারেন্ট, যেহেতু এটা লাইটটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই আগেরটা দেখাতে গিয়ে একটা জিনিস বলি নেই, যেমন এটার একটা শেড থাকবে, এদিক থেকে আলো পড়ছে, এদিকে একটা শেড থাকবে,
আর এটার শেডটা থাকবে আরেক রকম। এটা হবে ঘন গাঢ় সেট থাকবে আগেরটার, মানে ট্রান্সপারেন্ট নয়, সিলভার বা সিরামিক্সের কিছু রাখলে শেডটা হবে এখানে গাঢ়, ছায়াটা হবে গাঢ় ছায়া। হ্যাঁ, যেমন এটা কি বলবো, সিলভার বলবো, স্টেনলেস স্টিল, স্টিলের গ্লাস স্টিল, গাঢ় ছায়া। আর কাচের গ্লাস মুখস্থ করবেন না, এগুলি বাস্তবে দেখবেন। কাচের গ্লাস হালকা ছায়া, কাচের গ্লাস হালকা ছায়া। আপনি এখানে কিভাবে কাজ করতে করতে কিভাবে আপনি হয়ে গেলেন, পাশ করে গেলেন, আপনি এই কোনো রকম প্রস্তুতি ছাড়া ক্লাসে গেলেন, দেখা গেল যে আপনার অবস্থা, বাচ্চারা কিন্তু অনেক ভালো ভালো আঁকে, এরকম আছে কিন্তু বাচ্চারা। এই জিনিসগুলি খেয়াল করবেন। যেমন এখানে একটু একটু টোন দেখা যাচ্ছে, পানি আছে। আবার অনেকে কি করে, মুখস্থ আমরা সায়েন্সের জিনিস যখন আঁকি, এটা কিন্তু বোঝানোর জন্য আমরা কাচের গ্লাস এইভাবে আঁকার পরে আমরা এখানে পানি দিয়ে উপরে। সাবধান, চারুকারুতে কিন্তু এটা হবে না, খেয়াল রাখবেন। চারুকারুতে এটা সম্ভব নয়, কারণ এইভাবে আমি দেখানোর কোনো ব্যাপার নেই, আমার কি আছে সেটা কি দেখা যাচ্ছে সেটা ব্যাপার। সায়েন্সের ড্রয়িং একরকম আর চারুকলার ড্রয়িং আরেক রকম। বিজ্ঞান ভিত্তিক একরকম আর বিজ্ঞান বোঝানোর জন্য আঁকা আরেক রকম। ওটা হচ্ছে ইলাস্ট্রেশনের মতো, এটাকে বলে ইলাস্ট্রেশন। ওটা হচ্ছে ইলাস্ট্রেশন। বইয়ে একটা গল্প, উপন্যাস, পত্রিকায় ছাপা হয়, দেখবেন কিছু ছবি টবি দিয়ে যে মানুষের ওই একটা অন্ধকার ভূতের একটা গল্প দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে ভূতের মতো করে চোখ টোক দেখা যাচ্ছে, ইলাস্ট্রেশন করে। এগুলো হচ্ছে মানুষের মনের উপরে একটা ছাপ ফেলানোর জন্য এই জিনিসটা করে, ওগুলিকে বলে ইলাস্ট্রেশন। তা আমরা তো আর ইলাস্ট্রেশন করবো না, আমরা বাস্তবিক ছবি আঁকবো। আঁকতে গেলে এই সমস্ত জায়গায় একটু নেই, যেমন এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা ভেদ করে এখানে এরকম 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 সাদা দেখা যাচ্ছে, এগুলি কিন্তু ড্রয়িংয়ের ধরন। এখানে এরকম দেখা যায়, এগুলি রাবার দিয়েও করা যায়, আঁকার পরে রাবার দিয়ে এই জিনিসগুলি দেওয়া যায়। এগুলি আপনারা যখন আঁকবেন, যেমন হঠাৎ করে দেখা যাচ্ছে এখানে এই দাগটা এখানে দেখাই যাচ্ছে না, এখানে একটা দাগ দেখা যাচ্ছে না, একটু একটু দেখা যাচ্ছে, আবার এখানেও দেখা যাচ্ছে একটু গাঢ় দেখা যাচ্ছে, আবার এখানে একটু দাগ দেখা যাচ্ছে, বুঝতে মানে একটা আবহাওয়া আছে, মনে হচ্ছে এটা একটা কাচের গ্লাস। এই কাচের গ্লাস বুঝানো, তারপর এখানে আবার একটু একটু শেড থাকতে পারে, এখানে একটু একটু শেড থাকতে পারে। এইভাবে করে একটা জিনিস যখন আঁকবেন ব্যবহারিকভাবে, তখন কিন্তু আপনাকে এইভাবেই বুঝাতে হবে জিনিসটা। আমি কাগজ সেটিং করে নিয়ে একে দেখাতে পারতাম, কিন্তু এটা আপনাদের চোখে খুব একটা ধরা। গতদিন আমি একে দেখিয়েছিলাম, ওই আমার কাছে কাগজ আছে, আমাদের প্রতিষ্ঠান প্রধান এগুলি ঠিক করে রেখেছেন, কিন্তু এটা ব্যবহার করলে এখন পেন্সিলের দাগ এত দূর থেকে এইভাবে, যে যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে আর ব্যবহারে কীভাবে করতে হবে আমি তো আপনাকে দিচ্ছি। আমি কীভাবে পেন্সিল স্কেচ করতে হবে, কীভাবে ড্রয়িং করতে হবে, কীভাবে একটা গ্লাসের ছবি আঁকতে হবে, এই জিনিসগুলি তো আমি আপনাকে দিচ্ছি। সুতরাং আপনারা ওইভাবেই চর্চাগুলি করতে থাকবেন। আমি সামনে আরও ভিডিও দিব, ড্রয়িং কীভাবে স্ক্রিননেস, ড্রয়িংয়ের কীভাবে সাদা কালো ডার্ক লাইট এগুলি বোঝা যাবে, এই জিনিসগুলি আপনি কীভাবে বুঝাবেন এই জিনিসগুলি। সুতরাং আপনাদের এখন কাজ হচ্ছে যে থিওরি আপনারা পড়তে পারবেন, আপনারা ডিগ্রি পাস করেছেন, থিওরি পড়তে পারবেন, কিন্তু প্র্যাকটিক্যালটা আপনাকে ডেইলি অন্তত, যেহেতু আপনাদের ক্লাস যখন শুরু হবে, ইনস্ট্রাকশান আছে প্রতি ক্লাস, আমাকে টোটাল কয়টা ক্লাস নিতে হবে, যে আমাকে 6 মাসের মধ্যে ক্লাস নিতে হবে 120টা। তো 120টা ক্লাসের মধ্যে 15টা আর 12টা, মোট 27টা ক্লাস হচ্ছে আপনার তত্ত্বীয় ক্লাস, আর বাদ বাকি সবগুলি ক্লাসই তো হচ্ছে ব্যবহারিক।
তো ব্যবহারিক ক্লাস তো আপনাকে প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে যদি না করেন একটা ক্লাস, এখন যেহেতু স্কুল ইনস্টিটিউট বন্ধ, আপনার ইনস্টিটিউট যেহেতু আপনাকে সশরীরে ক্লাস করতে পারছেন না, আপনার তো উচিত বাসায় করা। আপনারা বোর্ড তৈরি করে ফেলান। আর ওই যে খাতা বানানোর কথা বললাম না, 6 মাসে 6টা খাতা, অনুশীলনের খাতা কিন্তু আমাকে জমা দিতেই হবে, না হলে কিন্তু আমি ব্যবহারিকের নাম্বার দিব না। আপনারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 6 মাসের জন্য 6টা খাতা আপনার লাগবে। আপনি প্রতিনিয়ত বাসায় কি অনুশীলন করছেন এগুলি হচ্ছে ওখানে, এবং তার উপর ভিত্তি করে ক্লাস মার্কটা দেওয়া হবে। কারণ আমরা যতদিন পর্যন্ত, এবং আপনি যখন ক্লাসে আসবেন ওই খাতার মধ্যেই কাজটা করবেন। এই জন্য আমরা এখন বেশি বড় বড় কাগজ ব্যবহার করব না। আপনি বাসায় ইজিলে দাঁড়িয়ে বড় করবেন, দৃশ্য আঁকা বড় বড়, এগুলি আপনাদের দ্বারা এখন একটু কঠিন হবে। 6 মাস পরে যখন পরবর্তী সেশন যখন হবে, পরবর্তী সেমিস্টার, তখন আরেকটু স্ট্যান্ডার্ড হবে। যাই হোক, আমরা আশা করছি এই করোনা কাল তো আসলে বেশি দিন থাকবে না, তো এই করোনা কাল যাতে না থাকুক এবং আমরা সবাই যাতে সশরীরে ক্লাস করতে পারি এবং আমরা উপস্থিত থাকতে পারি। যেমন এখানে আমরা আজকে আমি 6 মাসের ক্লাসের একটা বর্ণনা, আমাদের তো ধরেন এখানে আজকে আমি এই যেমন গতদিন আমি এই প্রাগৈতিহাসিক চিত্রকলা এগুলি করেছি। ভারতীয় উপমহাদেশের শিল্পকলার মধ্যে মৌর্য যুগের সভ্যতা আমি পড়িয়েছি। এখন আমার শিল্প মাধ্যম তত্ত্বীয় করতে গিয়ে আমার ব্যবহারিকের আলোচনা করার ব্যাপার আছে। যেমন ড্রয়িং ব্যবহারিকটা আপনাকে দেখিয়েছি, এইভাবে আপনারা প্র্যাকটিস করুন। ভিডিও দিচ্ছি, সেই ব্যাপারে আপনারা প্র্যাকটিস করুন। স্কেচ, এখন স্কেচটা কি? স্কেচটা হচ্ছে যে ড্রয়িং শুধুমাত্র রেখা, এখানে ইসের পরিমাণটা কম থাকবে, আলো ছায়ার ব্যবহারটা কম থাকবে। যেটা থাকবে সেটা ওই যে বললাম, একদিকে গাঢ় লাইন দেখা যাচ্ছে, আরেকদিকে হালকা লাইন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ড্রয়িংয়ের ধর্ম। জয়নুল আবেদিনের ড্রয়িংগুলি দেখবেন ভালো করে, দেখবেন কোথাও দাগ দেখাই যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন এখান দিয়ে একটা দাগ আছে। আবার কারণ ওই আরেকটা দাগ আছে, একটা হাত এখান দিয়ে গাঢ় করে এনে এখানে ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে না, আবার এখানে গাঢ় হয়ে গেছে, আর নিচের দিকে সে গাঢ়। ওই যে দুর্ভিক্ষের সময় ছবিগুলি, অভুক্ত লোকজন, এগুলো ব্রাশ দিয়ে করা, এগুলি ড্রয়িং, সবগুলি ড্রয়িং। জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিগুলি ড্রয়িং বুঝতে গেলে, ড্রয়িং বোঝার জন্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিগুলি ভালো করে দেখবেন। আর আমাদের দেশে ড্রয়িংয়ের এমনিতে অনলাইন থেকে অনেক কিছু দেখা যায়, কিন্তু আপনি ড্রয়িং বোঝার জন্য আপনি জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিগুলি ভালো করে দেখবেন। তবে ওগুলি মনে রাখবেন, ওটা ব্রাশ দিয়ে করা, ওটা কিন্তু পেন্সিল বা অন্য কোনো কিছু দিয়ে করা না, ব্রাশ ড্রয়িং। কিন্তু আপনি ড্রয়িংয়ের ধর্মটা বোঝার জন্য, মানে ড্রয়িংটা কেমন হওয়া উচিত সেটা বোঝার জন্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবি খালি নেই জ্ঞান। দুর্ভিক্ষের ছবিগুলি ড্রয়িং বোঝার জন্য, জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিগুলি দেখবেন। এবং এই যে আলো ছায়ার ড্রয়িং, রেখার মধ্যেও যে আলো ছায়ার ব্যবহার আছে। আর স্কেচ হচ্ছে কি, যে আপনি ড্রয়িং করার পরে একটা জিনিসের কোথায় অন্ধকার কোথায় আলো সেটা বোঝানোর জন্য আপনি যে টোন দিচ্ছেন, ওই যে আপনাকে আগে ভিডিও দেখিয়েছে না, আপনি যে টোন দিচ্ছেন। যেমন ধরেন একটা আমি এইভাবে দেখাই, এই একটা স্তম্ভ, এই একটা বস্তু, এখন এটা এদিক থেকে আলো পড়েছে, এদিক থেকে আলো পড়লে দেখা যাচ্ছে এদিকটা লাইট, কিন্তু এদিকে একটু একটু অন্ধকার, যেহেতু আলোটা দূরে, এদিকটা একটু একটু অন্ধকার। আবার এদিকটা হালকা, এদিকটা আলো পড়েছে আর এদিকটা অন্ধকার। এই যে স্কেচ করে এগুলি বুঝিয়ে দেওয়া, পেন্সিল ঘষে আলো ছায়ার ব্যবহার দেখানোটাই হচ্ছে স্কেচটা কি তাইলে কোনো বস্তুতে স্কেচ, কোনো বস্তুতে
পেন্সিল বা ব্রাশ সাদা কালো, এটা সবসময় সাদা কালো হবে, সাদা কালো। স্কেচ কালার হয়, স্কেচ রং দেওয়ার জন্য, এটা স্কেচ হয় না, সবসময় সাদা কালো। স্কেচ কোনো বস্তুতে পেন্সিল বা ব্রাশ ঘষে আলো ছায়া দেখানো, ঠিক আছে? তাহলে কোনো বস্তুর মধ্যে আলো ছায়া দেখানোটাই হচ্ছে যে স্কেচ। আমরা স্কেচ বলতে সেটাই বুঝবো, কোনো বস্তুর মধ্যে আলো ছায়া দেখানো। আপনারা আশা করি প্রথম সেমিস্টারে ব্যবহারিক 375, তত্ত্বীয় 100 নম্বর, মৌখিক 25 নম্বর, মোট নম্বর 500 ঘন্টা ক্লাস। আমরা ক্লাসটা ফলো করব। ক্লাস হ্যাঁ কালি শেষ, আর আমার লেখাও আর নাই, একটা আগামী ক্লাসের জন্য লাগবে। তো যাই হোক, এখন এই ড্রয়িংটা কি বললাম, স্কেচটা কি সেটাও বললাম। এরপরে আপনি আসেন মডেলিং। আমি একটু সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি। মডেলিং, আপনারা তো প্রশ্ন, মডেলিং না আসলে হচ্ছে যে কাদামাটির একটা কিছু করা। এমনি মডেলিং বলতে কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালি ঢুকানো যায়, এগুলিতে কালি পাওয়া যায়। মডেলিং হচ্ছে যে কোনো একটা ভাস্কর্য হবে, কিছু একটা হবে, ওটার মডেল তৈরি করা। মডেল তৈরি করে সেটা ছাঁচ তৈরি করতে হয়, তারপর ওইটাতে ঢালাই দিতে হয়, সিমেন্ট হয়। যেমন ধরেন অপরাজেয় বাংলা, ঢাকা ইউনিভার্সিটির সামনে, এটা কিন্তু আগে প্লাস্টার অফ প্যারিস, কাদামাটি এগুলি দিয়ে মডেল তৈরি করা হয়েছিল। এই মডেল তৈরি করে এটার মধ্যে ছাঁচ তৈরি করা হয়েছে। ছাঁচ বসিয়ে ছাঁচটাকে বিভিন্নভাবে কেটে কেটে আলাদা করে ওইটা ছাঁচগুলি নিয়ে এসে ওইটাকে ওই ইঞ্জিনিয়ার দিয়ে অত বড় লোড, কতটুকু ভিতরে রড সিমেন্ট লাগবে সেটা দিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়ে এটা তৈরি করা হয়েছে। এবং এরপরে চোখ, কান, নাক, হাত, পা, এগুলি নোক টোক যেগুলি সূক্ষ্ম এগুলি ছেনি দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে। কিন্তু আগে পুরো অবয়বটা কিন্তু মডেলিং করে ছাঁচ তৈরি করা হয়েছিল। আর এমনি আমরা মডেলিং বলতে কি বুঝি, আপনারা বাচ্চাদেরকে কাদামাটি দিয়ে কিছু বানানো শেখাবেন। যেমন কি বানানো শেখাবেন, যে একটা কাদামাটি নিলে হাতে টিপটাপ দিয়ে কত রকম শিল্প হয়। যারা টেরাকোটা করে, বিখ্যাত নাম করা শিল্পীরা, আমাদের গ্রামের মেলাতে দেখবেন বিভিন্ন রকম ট্যাপা পুতুল পাওয়া যায়, যে বিভিন্ন টিপ দিয়ে জাস্ট কাদামাটিকে টিপ দিয়ে দিয়ে তৈরি করা হয়েছে। এরা খুব এক্সপার্ট, বংশানুক্রমিকভাবে তারা এই জিনিসগুলি রপ্ত করেছে। আর মডেলিং বলতে আপনি কি, যেমন বাচ্চাদেরকে মাসে বা 2 মাস 3 মাসে যদি একটা কাজ দেয়, তোমরা সবাই বাড়ি থেকে একটা পেঁপে বানিয়ে নিয়ে এসো তো কাদামাটি দিয়ে, বা একটা, এগুলো আগে ছিল, এগুলি তো স্কুলে আমরা, এখন তো ধরেন বিভিন্ন শহরের স্কুলগুলিতে মেটেরিয়াল পাওয়া যায় না। আর এই সমস্ত এলাকায় বালি মাটি বেশি, যেখানে কুমারপাড়া থেকে মাটি নিয়ে আমরা এগুলি বাচ্চাদেরই করতে সাহায্য করিয়েছি। যে এই মডেলিংগুলি করলে কাদামাটি দিয়ে কিছু বানানো, বিভিন্ন আকার, যেমন একটা পেঁপে বানানো, একটা পেয়ারা বানানো, একটা আপেল বানানো, এগুলি যে শেখা, এগুলির মধ্যে রং দিয়ে রাখা, স্কুলের বিভিন্ন লাইব্রেরিতে বা বিভিন্ন শোকেসে রেখে দেওয়া, এগুলি কিন্তু মডেলিং। লেটারিংটা কি, এইগুলি সব ক্লাসগুলি সামনে ব্যবহারিক হবে। লেটারিংটা হচ্ছে যে একটা লেখা। একসময় তো, এখন তো ডিজিটাল প্রিন্ট আসাতে আপনি দেখবেন যে এখন আর সেরকম সুন্দর সুন্দর লেখা সাইনবোর্ডগুলি দেখা যায় না। একসময় শিল্পীরা, যারা ওদেরকে আর্টিস্ট বলতো, অমুক আর্টিস্টের কাছে গেলে ভালো সাইনবোর্ড লিখতে পারে, এরা এনামেল কালার দিয়ে সুন্দর করে লিখে ওটাতে শেড টেড দিয়ে বিভিন্ন 3 ডাইমেনশন করা, 4 ডাইমেনশন করা, বিভিন্ন কিছু করা। তারপর একসময় বড় বড় সিনেমা হলের ব্যানার, এগুলি পেইন্টিং করতো। শিল্পীদের কাজ অনেক বেড়ে গেছিল। কিন্তু এই প্রচার মাধ্যম এসে ডিজিটাল প্রযুক্তি যখন দখল করে নিয়েছে, আসলে ওদের অনেক কাজ নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিন্তু ওই মাধুর্য আর পাওয়া যায় না, কারণ আপনি কম্পিউটারে বসে ইচ্ছা মতোই লেটারিং করতে পারবেন না। কম্পিউটারের মধ্যে সফটওয়্যারে যেগুলি দেওয়া আছে সেগুলিই পারবেন। একজন শিল্পী কিন্তু 5টা যদি সাইনবোর্ড করে, 5টা 5 রকম হবে, কিন্তু আপনি কম্পিউটারে বসলে দেখা যাবে যে একই রকম দেখা যাচ্ছে। আমরা এই জন্য রাস্তায় রাস্তায় যে হোর্ডিং দেখি, বড় বড় হোর্ডিং, বিভিন্ন বিজ্ঞাপন চিত্র, ভোট দিন অমুক দিন, সব প্রায় একই রকম। ওখানে আর্টিস্ট নাই, ওরা জাস্ট প্রযুক্তি জানে, ইচ্ছা মতো রং আছে, ইচ্ছা মতো ব্যবহার করতেছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে লিমিটেশনটা তারা ইউজ করে না। আমার কাছে সুযোগ আছে, আমার বাসায় অনেক কাপড় আছে, অনেক রকম। আমি কি সব কাপড় একদিনে পরবো? না।
তাহলে এখানে যে আমি রুচির সাথে মিলিয়ে যে পড়া, বিভিন্ন প্রোগ্রামের সাথে মিলিয়ে পড়া, সেটা বেসিক ডিজাইন। এটা কি? এটা আপনাদেরকে ডিজাইন শিখতে হবে, যেমন প্রাকৃতিক নকশা, তারপর হচ্ছে যে জ্যামিতিক নকশা, এই ত্রিভুজ চতুর্ভুজ, তারপরে বৃত্ত দিয়ে নকশা করা, তারপরে আলপনা, এটা হচ্ছে প্রাকৃতিক নকশা। আমাদের দেশে শহীদ মিনারে বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন আলপনা করে, বা বিভিন্ন ডিজাইনে আলপনা লিখে আপনি যদি সার্চ দেন দেখবেন কত রকম আলপনা চলে আসছে। এই নকশাগুলি করা শিখতে হবে। এগুলি জলরং, প্যাস্টেল, এটা তো আমি আগেই বলছি জলরং কি, আপনাদেরকে পড়ানো হয়ে গেছে। প্যাস্টেল রংটা বোধহয় ক্লাস হয়েছে কিনা আমি এখনও ঠিক খেয়াল নাই, এটা আমি দেখে নিব। প্যাস্টেল রং ক্লাস, প্যাস্টেল রংটা কী জিনিস এমনি দেখিয়েছি, প্যাস্টেল রংটা কীভাবে ব্যবহার করতে, সেটা জলরং এবং প্যাস্টেল এটা তো বলেছি। এটা কি আমি যখন রং পরিচিতি পড়েছি তখন এটা বলেছি। এটাও প্যাস্টেল রং, জলরং কীভাবে, এর অবলিক দেওয়া আছে। এই দুটো নিয়ে প্রায় 10টা ক্লাস। পরিপ্রেক্ষিত, এটা আপনাদেরকে বুঝতে হবে, নাহলে আপনি একটা ওই আপনাদেরকে একদিন ক্লাসে আমি বুঝিয়েছিলাম পরিপ্রেক্ষিত, পার্সপেক্টিভ, মানে একটা রাস্তা দিয়ে, একটা রাস্তার পাশে বিদ্যুতের পিলার আছে, আপনি দাঁড়িয়ে আছেন, দেখুন যে সামনের পিলারটা বড়, পিছনের পিলারটা ছোট, তারপরে এই কিন্তু পিলারগুলি কিন্তু একটার পাশে একটা রাখলে কিন্তু সবগুলি সমান। তাহলে কাছেরটা বড় দেখা যাচ্ছে, দূরেরটা ছোট দেখা যাচ্ছে। এই যে পরিপ্রেক্ষিত, মানে দূরত্বের কারণে যে আকারটা ছোট হয়ে যাচ্ছে, সেটা কীভাবে হচ্ছে, আঁকার সময় কীভাবে আঁকবেন, এই প্র্যাকটিসটা করাটাই হচ্ছে পরিপ্রেক্ষিত। কারুশিল্প, কারুশিল্প তো আমরা জানি গ্রামের যে লোকজ যে শিল্পকলা, গ্রামের মানুষ মেলাতে পাওয়া যায়, পাখা, তালপাতা, সেপাই, নকশি কাঁথা, তারপর হচ্ছে যে নকশি পাখা, এখন তো পাখা সুতি দিয়ে হয় ঝালট টালট লাগিয়ে, এগুলি সবই কারুশিল্প। মোড়া বানাচ্ছে, তারপরে শীতল পাটি বানাচ্ছে, এগুলি সবই কারুশিল্প। ইভেন কপি হচ্ছে একই রকম, যেমন বিভিন্ন মেলাতে বিভিন্ন পুজো উপলক্ষে বিভিন্ন মূর্তি বানাচ্ছে, সব একই রকম, লক্ষ্মী মূর্তি একই রকম, এরা একটা সাজ বানিয়ে করি, এইসব কারুশিল্প। মানে আবার বিভিন্ন ব্যবহার্য সামগ্রীর মধ্যে কত সুন্দর করা যায়, এবং কাঠের আমরা দেখি আমাদের দেশে যেমন এই কাঠ মিস্ত্রিরা এক একটা খাটের পিছনের দিকে, মাথার দিক যে দিকটা থাকে, কত সুন্দর করে বিভিন্ন রকম ডিজাইন করে, এগুলি একসময় উঠে গিয়েছিল, আবার ফিরে আসতেছে। একসময় কিন্তু এই সমস্ত ক্লাসিক্যাল ওয়ার্ক ফিরে কত মডার্ন করা যায়, কত সিম্পলিসিটি করা যায়, এই জিনিসগুলি ডিজাইনটা চলে আসছিল। এখন আবার দেখা যাচ্ছে যে বড় বড় যে যত বেশি পয়সা খরচ করতে পারে, একটা খাটের দাম আছে 10,000 টাকা, আবার একটা খাটের দাম আছে 10 লাখ টাকা, একটা দরজার দাম আছে 10,000 টাকা, আবার একটা দরজার দাম 10 লাখ টাকা, একমাত্র শিল্পের ব্যবহারের জন্য, কারুশিল্পের কারণেই এই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে, এবং ব্যবহারিক ক্লাসগুলি আমি আপনাদেরকে আজকে বিশ্লেষণ করলাম, এটা বারবার করে শুনবেন, এবং কোনো প্রশ্ন থাকলে এটা মাথায় রাখবেন। আগামী ক্লাসের আগে আগামী শুক্রবার আবার ক্লাস হবে আশা করি, যেহেতু আমাদের ঈদের পরে পড়ে গেছিল শুক্রবার, পরে আমি তো চেয়েছিলাম এই শুক্রবারে ক্লাস না হোক, তবুও আমাদের প্রতিষ্ঠান প্রধানের মানে উনি চাচ্ছে না যে কোনো ক্লাস, যেহেতু অনলাইন হচ্ছে এটা তো রেকর্ডে থাকবেই, সুতরাং আপনি যখন তখনই দেখতে পারেন, এই জন্য ক্লাসগুলি উনি মিস দিতে যাচ্ছে না। আর তাছাড়া আমাদের হাতে সময়ও কম, আমরা দেখেছি যে এখানে প্রচুর, কিন্তু আমরা কিন্তু একসাথে কিন্তু অনেক ক্লাস হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যদিও আমাদের এখানে ক্লাসের সংখ্যা যেভাবে দেখানো হয়েছে, কি আমরা যদিও হাতে গুনে সেইভাবে ক্লাস এই যে এখানে যে টোটাল 120টা ক্লাস দেখানো হয়েছে, আমি আজকে দেখা যাচ্ছে আপনাদের শিল্প মাধ্যমের তত্ত্বীয় সাথে ব্যবহারিক ক্লাসও নিয়ে ফেলেছি একটা, তাহলে এখানে 2টা ক্লাস, আর আগে একটা, কিন্তু এইভাবে করে আসলে 120টা ক্লাস আমাদের হয়ে যাবে, এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ক্লাস বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনারা অ্যাটেন্ড থাকবেন, আপনাদেরকে যে বাড়ি কাজ দেওয়া হচ্ছে সেগুলি ঠিকমতো করবেন। আপনারা যদি ক্লাসে এসে বসে বসে 1 ঘন্টা কাজ করতেন, সেই কাজটা এখন বাড়িতে বসে করেন, কারণ ব্যবহারিক ক্লাস সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আমরা ব্যবহারিক ক্লাস কীরকম করতাম, সকালবেলা স্যার আসতো, স্যার এসে একটা বোতল রাখতো, একটা কাপড় দিত পিছনে, এবারে এইটা আঁকতে থাকো, এই সারাদিন আঁকছি, হয়তো দুপুরবেলা স্যার এসে বলছে আমরা সব আঁকছি কিনা, না আঁকলে তো বিকেলবেলা খবর আছে যে টাম্বারের ব্যাপার আছে, ক্লাস মার্কের ব্যাপার আছে, সারাদিন করতে হবে। আপনারা তো সারাদিন করবেন না, কারণ আপনারা করছেন একটা সার্টিফিকেট কোর্স, আর আমরা করেছি ডিগ্রি কোর্স, তো সুতরাং আমাদের অভিভাবক, কিন্তু আমরা করতাম সারাদিন একটা ক্লাস একটা বিষয় নিয়ে, এরপরের দিন দেখা যায় আবার সেই বোতল, এরকম করতে হতে আমরা কি নিই, পরে সিনিয়র বাইরে বলতে, হ্যাঁ দেখো বোতল কিন্তু 3 মাস 4 মাসই আঁকতে হবে, 1টা 2টা বোতল, বিভিন্ন রকম বোতলের মধ্যে এত সুন্দর ড্রয়িং আছে, এত আঁকা, দেখে কিন্তু ছবি দেখে না, বাস্তবে দেখে স্যার সাজিয়ে,
ঠিক আমাদের এখানে ব্যবহারিক ক্লাস যখন হবে তখন এইভাবে হবে। আমরা এখানে সাজিয়ে দিব, আপনারা গোল হয়ে বসবেন, ওগুলি ওইভাবে সিস্টেমগুলি থাকবে। আমি আমাদের প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করব, এখন আমাদের যখন ব্যবহারিক ক্লাসগুলি শুরু হওয়ার জন্য একটা ছোট টুল, তার মধ্যে একটা পর্দা লাগানো সিস্টেম, উপরে বিভিন্ন রকম হাঁড়ি পাতিল, দইয়ের হাঁড়ি পাতিল, কাচের গ্লাস, কাপ প্লেট, তারপর হচ্ছে বিভিন্ন রকম বোতল, এগুলি আমাদের ব্যবহারিক ক্লাসের জন্য লাগবে। এবং এগুলি আর আপনারা তো আসার সময় খাতা এবং পেন্সিল টেন্সিল 4B 6B, এই পেন্সিলগুলো 2B 4B 6B দরকার নেই। 6B আপনাদের হাতের যখন নিয়ন্ত্রণ আসবে খুব সফট, একটু চাপ দিলে ভেঙে যাবে, সুতরাং আপনারা ওটা নিয়ন্ত্রণ আসলে ওইটা আপনারা কিনবেন। আর এই নিয়েও আগে কথা বলেছি আপনাদের কি লাগবে। আগামী ক্লাসে আমাদের তত্ত্বীয়র মধ্যে আলোচ্য বিষয় হবে প্রাচীন ভারতীয় শিল্পকলার মধ্যে হবে কুষাণ, গুপ্ত ও পাল যুগ, এগুলি একসাথে নিয়ে ফেলবো। এটা হচ্ছে আগামী, সুতরাং আপনারা কুষাণ, গুপ্ত, পাল যুগ সম্পর্কে একটু পড়ে নেবেন, তাহলে ওখানে ভিডিও টিডিও থাকলে এগুলো দেখবেন অনলাইনে, আর বাকিটা আলাপ হবে। আর শিল্প মাধ্যম নিয়ে আলাপ হবে, রেখাচিত্র, তত্ত্বীয় ব্যবহারিক, এটা আবার, কারণ এখানে দেখেন রেখাচিত্র, ড্রয়িং, এই ড্রয়িংটি হচ্ছে এই যেগুলি বোর্ডে লিখে দিচ্ছি সেগুলি। হ্যাঁ হ্যাঁ, এইটাই, এই যে শিল্প মাধ্যম ও উপকরণ সম্পর্কে তো বলছি না, সেটাই পড়বে, সেটা কোনো সমস্যা। আর যখন আপনারা যখন এরকম দিন তো আর সবসময় থাকবে না, যখন কথা হবে, আলাপ হবে, আর আপনারা ওই ইগুলি দেখেন আপনাদের। আচ্ছা, আগামী ক্লাসে এই তত্ত্বীয় বিষয়ের উপরে যে শিল্প মাধ্যমের উপর কী প্রশ্নগুলি হচ্ছে বা আগে হয়েছে সেগুলি নিয়ে আমরা একটা আলাপ করে দিলাম, তাহলে বুঝতে হবে কী হবে না হবে। এই তো এই আজকে, আর আগামী ক্লাসেও আবার এই রেখাচিত্র এবং তত্ত্বীয় ব্যবহারিক, আগামী ক্লাসে কীভাবে স্কেচ করতে হয়, আমরা ক্যামেরাটা আরও কাছে এনে পেন্সিল দিয়ে কীভাবে স্কেচ করতে হয় সেটা একটু দেখাবো। আজকে তো আমি যেহেতু দূর থেকে আসলে ওই পেন্সিল দিয়ে করলে কিছুই দেখা যাবে না, আর আপনাদেরকে তো আমি এটা ভিডিও দিচ্ছি, সুতরাং ওইটাকে ফলো করে আপনারা ঠিকমতো প্র্যাকটিস করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার দেখা হবে।